ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম আমরা একটা বস্তু নিলাম, একে গড়ি দিচ্ছি, এই যে গড়ি দিলাম। এবার কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেল। তাহলে কেন বন্ধ হয়ে গেল? তার মানে নিশ্চয়ই কোনো বিপরীতমুখী বল কাজ করছে। এই বিপরীতমুখী বলটা হচ্ছে ঘর্ষণ বল, যেটা গতির বিরুদ্ধে কাজ করছে এবং গতিকে বাধা দিচ্ছে। আজকে আলোচনা করব। এখানে একটা বস্তু নিয়েছি, অনুভূমিক তলে আছে, এটা একটা দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছি। এখানে আমরা যদি কোনো ভর চাপাই, তারপর তার ওয়েটটা এদিকে কাজ করছে, মানে ওইটা এখানে ওই বলটা কাজ করছে। ধরো এখানে আমার ওই একটা গিটি চাপিয়েছি, তাতেও এটা মুভ করে, একটা গিটি আমি ধরে নিচ্ছি ওয়ান ডাইন বল, তাতেও এই বস্তুটা মুভ করছে না, তার মানে নিশ্চয়ই এদিকে ওয়ান ডাইন ঘর্ষণ বল কাজ করছে। এবার আমি দুটো গিটি বসালাম, দেখো এখনো মুভ করছে না, তার মানে এখানে নিশ্চয়ই টু ডাইন বল কাজ করছে, যার জন্য ঘর্ষণ বল কাজ করছে, যার জন্য এটা মুভ করছে না। এবার তিনটা বসাচ্ছি, দেখো তিনটা মানে থ্রি ডাইন দেওয়া হলে ধরে নিচ্ছি, তাহলে থ্রি ডাইন বল প্রয়োগ করা হয়েছে, তাতেও এটা মুভ করছে না, তার মানে এখানে ঘর্ষণ বল হয়ে গেল থ্রি ডাইন। এবার চারটা দিলাম, মানে ফোর ডাইন হয়ে গেল, তার মানে এখানেও মুভ করছে না, মানে এখানে হয়ে গেল ফোর ডাইন। তারপর আমি এখানে যত বল প্রয়োগ করছি, ঘর্ষণ বলটা আস্তে আস্তে বাড়ছে, এটা হচ্ছে স্থিত ঘর্ষণ, মানে স্ট্যাটিক ফ্রিকশন। এবার আমি বসাচ্ছি 5 নম্বর। দেখো 5 নম্বরে এটা মুভ করছে, তার মানে এখানে ওই ম্যাক্সিমাম কত ছিল, 4 ডাইনে ওইটা হলো ম্যাক্সিমাম। এবার যেই 4 ডাইনের পর থেকে যেই আমি বেশি দিলাম, তখন এটা মুভ করতে শুরু করলো। তাহলে ওই যে স্থিত ঘর্ষণের ম্যাক্সিমাম ভ্যালু কত হলো, 4 ডাইন এখানে এক্সাম্পলে, তাহলে সেটাই হলো লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ। যখনই আমি 4-এর পরে 5 দিলাম, তখন এটা মুভ করতে শুরু করলো, মুভ করছে। তাহলে মুভ যখন করছে মানে মানে চলতে শুরু করলো, সেই অবস্থায় কিন্তু এখানে একটা ঘর্ষণ কাজ করছে, সেটা হলো কাইনেটিক ফ্রিকশন বা চলক ঘর্ষণ। এখানে এবার দেখতে হবে, তাহলে এখানে যে এই যে ঘর্ষণ বলটা এফটা, সেটা কার উপর নির্ভর করছে সেটা আমরা দেখছি। এবারে আমরা যদি ধরো এরপর আরেকটা বসিয়ে দিলাম, মানে কি এর ওয়েটটা ডাবল হয়ে গেল, ওয়েটটা ডাবল হয়ে যাবে মানে রিয়াকশনটা ডাবল হয়ে গেল। এবার দেখো আগে আমার রিয়াকশন মানে যত ছিল তার জন্য কত আছে, 4টাতে ম্যাক্সিমাম ছিল। এবার দেখো এই যখন আমি ডবল করে দিলাম, দেখো এখানে কটা আছে, অলরেডি 5টা আছে, 5টা তো মুভ করছে না, মানে এখানে তো ফ্রিকশন হয়ে গেল 5 ডাইন ধরো। এবার 6 নম্বর বসাচ্ছি, তাতেও মুভ করছে না, তাহলে 6 নম্বর মানে 6 ডাইন, তাহলে এখানে আমার ঘর্ষণ বল হচ্ছে 6 ডাইন। এবার 6 নম্বর, 7 নম্বর দেখো, 7 নম্বরে এটা মুভ করছে না, তার মানে এখানে আমার হয়ে গেল ঘর্ষণ বল 7 ডাইন। এবার দেখো কত, 8টা দিলাম, 8টা দেওয়ার পরে এবার কি হচ্ছে, এবার মোটামুটি চলার উপক্রম করছে, মানে এটা হলো ম্যাক্সিমাম যে ঘর্ষণ, সেটা হলো সীমাস্থ ঘর্ষণ। তাহলে এরপরে যদি আমরা বেশি দিই একটু, তাহলে এটা চলতে শুরু করলো। এই যে চলতে শুরু করছে, তার মানে কি এটা এই ম্যাক্সিমাম ঘর্ষণ হয়ে গেল কত 8 ডাইন। তো আগে একটার সময় ছিল 4 ডাইন, আর এবার দুটাই দিলাম, তখন হয়ে গেল ম্যাক্সিমামটা হলো কত 8 ডাইন। 8 ডাইনের পরে কিন্তু এটা চলতে শুরু করছে, যখনই চলছে তখন সেটা হলো কাইনেটিক ফ্রিকশন। তাহলে এখানে এই যে ফ্রিকশনটা, সেটা কার, এর ভ্যারিজেস কত আর রিয়াকশনের উপর, মানে এখানে আরটা যত বেশি হচ্ছে তত ফ্রিকশনটাও বেশি হচ্ছে। এখানে আমরা কি দেখলাম, এই যে অবজেক্টটা লেখা আছে টেবিলের উপর, আমরা যখন 1 ডাইন ফোর্স অ্যাপ্লাই করি তখন এটা মুভ করছে না, তার মানে ঘর্ষণ বল 1 ডাইন হচ্ছে, তো সেটা হলো স্থিত ঘর্ষণ। যখন আমরা 2 ডাইন ফোর্স অ্যাপ্লাই করছি, তাতেও এটা মুভ করছে না, তার মানে ঘর্ষণ বল এদিকে 2 ডাইন কাজ করছে, তাহলে সেটা হলো স্থিত ঘর্ষণ। এবার 3 ডাইন ফোর্স অ্যাপ্লাই করছি, তাতেও এটা মুভ করলো না, তার মানে ঘর্ষণ বল 3 ডাইন। এবার যখন 4 ডাইন ফোর্স অ্যাপ্লাই করছি, তাতেও এটা মুভ করছে না, কিন্তু এটা চলার উপক্রম হচ্ছে, মানে এরপরে যদি আরেকটু বেশি দেওয়া হয়, ওই চলতে শুরু করবে। তাহলে সেই অবস্থায় এই যে এটা হলো সীমাস্থ ঘর্ষণ, মানে এখানে এই এক্সাম্পলে সীমাস্থ ঘর্ষণ মানে হচ্ছে 4 ডাইন। এবার 4-এর পর যখনই আমি একটু বাড়িয়ে দিলাম 5 ডাইন, তাহলে এটা চলতে শুরু করলো,
তাহলে সেই ক্ষেত্রে আবার ওর ঘর্ষণ বলটা একটু কমে যায়, মনে করো 3 হয়ে গেল, তখন এটা হলো চল ঘর্ষণ। ঠিক আছে, এবার আমরা কি দেখলাম, যখন এরপরে আরেকটা অবজেক্ট বসিয়ে দিলাম তখন দেখা যাচ্ছে, আরেকটা বস্তু বসিয়ে দিলাম তখন দেখা যাচ্ছে এই যে সীমাস্থ ঘর্ষণের মানটা এখানে কত ছিল 4, এখানে যেহেতু দুটো হয়ে গেল তখন সীমাস্থ ঘর্ষণের মান হয়ে গেল 8। তাহলে সীমাস্থ ঘর্ষণের মানটা এখান থেকে বোঝা যাচ্ছে কার উপর, এই এই বস্তুর ওয়েট, বা ওয়েট মানে এর বিপরীত হচ্ছে রিয়াকশন। তাহলে এখান থেকে বলা যাচ্ছে এফ এফ ভ্যারিজেস আর, এর মানে সীমাস্থ ঘর্ষণের মানটা সেটা এই বস্তুর রিয়াকশন মানে লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করে, সমানুপাতিক। মানে এই লম্ব প্রতিক্রিয়া যত বেশি হবে এই সীমাস্থ ঘর্ষণের মান তত বেশি হবে। এই অ্যাক্টিভিটি আমরা দেখতে পেলাম। তাহলে কি হবে, এফ ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট মিউ ইন্টু আর। এই মিউটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণের ঘর্ষণ গুণাঙ্ক। এটা হলো, এটা এই স্থিত ঘর্ষণের ক্ষেত্রে, স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে। কিন্তু যখন এটা চলতে শুরু করবে, মানে যখন এই অবস্থায়, তখনও চল ঘর্ষণ থাকছে কিন্তু সেটা সীমাস্থ ঘর্ষণের থেকে একটু কম। সেই ক্ষেত্রে সেটা এফ চল ঘর্ষণ যেটা এফ ড্যাশ আমি ধরছি, এফ ড্যাশ সেটাও এফ ড্যাশ ভ্যারিয়েস কত আর। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় এফ ড্যাশ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, সেটা হলো মিউ ড্যাশ ইন্টু আর। এই মিউ ড্যাশটা হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক, কোফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। আর এখানে একটা জিনিস কি, এই যে ঘর্ষণ বলটা সেটা কিন্তু সবসময় এরিয়ার উপর ডিপেন্ড করে না, খালি এরিয়ার যে প্রকৃতি, মানে এই দুটো তলের মধ্যে যে প্রকৃতি, কত রাফনেস, সেগুলোর উপর ডিপেন্ড করে, কিন্তু কখনো এরিয়ার উপর ডিপেন্ড করে না। এবার গ্রাফের সাহায্যে আমরা দেখাচ্ছি প্রযুক্ত বলের সঙ্গে ঘর্ষণ বলটা কেমন কাজ করছে। তাহলে প্রথমে দেখলাম যত প্রযুক্ত বল আস্তে আস্তে বাড়ানো হচ্ছে, দেখো তত ঘর্ষণ বলটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এতটা পর্যন্ত কি হচ্ছে, বাড়ছে। তাহলে এটা হচ্ছে স্থিত ঘর্ষণ, আর এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা, এটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। এবার যখনই ওর থেকে আমরা বেশি বল প্রয়োগ করব তখন কিন্তু ওটা চলতে শুরু করবে, সেই অবস্থায় কিন্তু ফ্রিকশনটা একটু কমে যাবে এবং সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। আমি যত বেশি ফোর্স অ্যাপ্লাই করবো কিন্তু ফ্রিকশনটা, এটা চল ঘর্ষণটা সেটা সবসময় একই থাকবে। এরপর আমরা ঘর্ষণ কোণ এবং ঘর্ষণ শঙ্কু এই সম্বন্ধে আলোচনা করবো। দেখো ওই একই জিনিস, টেবিলে একটা অবজেক্ট নিলাম। এবার এখানে আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি, আস্তে আস্তে ফোর্স অ্যাপ্লাই যদি বাড়াতে থাকে তাহলে এই স্থিত ঘর্ষণটা আস্তে আস্তে বাড়তে থাকবে। মনে করি যদি পি ফোর্স অ্যাপ্লাই করে এটা ম্যাক্সিমাম ফ্রিকশন হয়ে গেল এফ, মানে সীমাস্থ ঘর্ষণ এফ। এই অবস্থায় এই যে রিয়াকশনটা হচ্ছে এটা, ফ্রিকশন আর রিয়াকশন এই দুটার যে লব্ধি নেওয়া হয়, লব্ধি কি করে নিব, এর এই যেহেতু এটা লম্ব, তাহলে এখান থেকে লম্ব নিলাম, এখান থেকে লম্ব নিলাম, তাহলে এরপরে এখান থেকে এটা ডায়াগোনালটা জয়েন করে দিলাম, তাহলে এটা হলো ওর কি লব্ধ প্রতিক্রিয়া। তাহলে এই যে লব্ধ প্রতিক্রিয়া আর লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ করছে ওটাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ, সেটাকে ল্যামডা দিয়ে লেখা হয়। এবার ধরো এই কিউর এদিকের কম্পোনেন্ট সেটা হবে কি কত, কিউ কস ল্যামডা, আর এদিকে কম্পোনেন্ট হবে কিউ সাইন ল্যামডা। তাহলে এদিকে ইকুয়াল টু, দেখো এই এফ ইকুয়াল টু লিখতে পারি, এফ ইকুয়াল টু কত, কিউ সাইন ল্যামডা, আর এদিকে কম্পোনেন্ট হচ্ছে কিউ কস ল্যামডা, আর এদিকে কি আছে আর, সো আর ইকুয়াল টু হবে কিউ কস ল্যামডা। তাহলে আমরা একটু আগে দেখলাম মিউ ইকুয়াল টু কত হয়, মিউ ইকুয়াল টু এফ বাই আর। সো এটা এই দুটো যদি ডিভাইড করা হয় তাহলে কিউ কিউ কেটে যাচ্ছে, থাকছে সাইন ল্যামডা বাই কস ল্যামডা মানে ট্যান ল্যামডা। তাহলে মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা, এটা একটা ফর্মুলা। এই ল্যামডাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। এবার দেখো এইটা, এই যেটা হলো এটাকে যদি আমরা এইভাবে শঙ্কুর আগে ঘুরাই তাহলে যে শঙ্কুটা তৈরি হচ্ছে সেটা হলো ঘর্ষণ শঙ্কু। তবে এখানে আমরা একটা ওই অবজেক্টটা নিয়েছি, এখানে ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তা সত্ত্বেও এটা মুভ করছে না, মানে এইদিকে হলো সীমাস্থ ঘর্ষণ অবস্থায় আছে, মানে এটা হলো এফ, আর এটা হচ্ছে নর্মাল রিয়াকশন মানে আর, লম্ব প্রতিক্রিয়া। তাহলে এটার যে লব্ধ সেটা কি হবে, লব্ধি হচ্ছে এটা হবে, দেখো এটা হলো এফ আর এটা হলো আর, তাহলে এই দুটার লব্ধি হচ্ছে এটা হচ্ছে লব্ধ প্রতিক্রিয়া, সেটা কিউ।
তাহলে এই লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ করেছে এই যে ল্যামডা, এটাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। ঠিক আছে, এবার এটাকে আমরা যদি ওই ল্যামডা অ্যাঙ্গেলই যদি এটা এভাবে ঘুরানো হয়, দেখো ঘুরানো হয় এইভাবে, তাহলে এটা শঙ্কুর মধ্যে তৈরি হচ্ছে। এই শঙ্কুটাকে বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। এখানে একটা ইনক্লাইন প্লেন নিয়েছি, দেখো ইনক্লাইন প্লেনের উপর একটা অবজেক্ট রাখা আছে। এবার এই অ্যাঙ্গেলটা আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখো তাতেও কিন্তু অবজেক্টটা ওই স্থির অবস্থায় আছে। এইভাবে যদি যখনই আমরা অ্যাঙ্গেলটা বাড়াতে দেখা যাবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কি হবে, ওটা বস্তুটি চলার উপক্রম হবে। এই দেখো চলার উপক্রম হলো মানে চলতে তার আগের মুভমেন্টটা, এই অবস্থায় যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অনুভূমিকের সঙ্গে ইনক্লাইন প্লেনটা যে অ্যাঙ্গেল নিয়েছে সেটাকে বলা হচ্ছে বিরাম কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ। এখানে ম্যাক্সিমাম থিটা কোণে এখানে যে অবজেক্টটা এটা জাস্ট চলার উপক্রম কিন্তু চলছে না, মানে এর থেকে যদি বেশি একটু বাড়ানো হয় বস্তুটা নিচের দিকে নেমে যাবে। তাহলে এই অবস্থায় এই যে কোণটাকে বলা হচ্ছে বিরাম কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ। এর কম্পোনেন্ট হচ্ছে mg sin থিটা। এটা নততল বরাবর, এটা নততলের লম্ব বরাবর। এবার যেহেতু বস্তুটা স্থির সমাবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, তাহলে এইদিকে বলটা কাজ করছে, তার মানে সীমাস্থ ঘর্ষণ এইদিকে কাজ করবে। তাহলে যেহেতু এটা সমাবস্থায় থাকার জন্য দিস ইকুয়াল টু দিস আর দিস ইকুয়াল টু দিস, তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু কত, mg sin থিটা, আর এদিকে আর ইকুয়াল টু হলো mg cos থিটা। এবার এই দুটো যদি ডিভাইড করা হয় এফ বাই আর মানে হচ্ছে মিউ ইকুয়াল টু এফ বাই আর, তাহলে এই দুটো যদি ডিভাইড করা হয় এখানে mg কেটে যাচ্ছে, থাকছে কত ট্যান থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা মিউ ইকুয়াল টু ট্যান থিটা পেলাম, থিটা হচ্ছে বিরাম কোণ। আর আগের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা, এখানে ল্যামডা মানে হচ্ছে ঘর্ষণ কোণ। দেয়ারফর দিস ইকুয়াল টু দিস, দেয়ারফর আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু ল্যামডা। থিটা মানে হচ্ছে বিরাম কোণ আর ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ, এই দুটো কোণ সমান। এই যে নততলে একটা বস্তু রাখা আছে, এবার এই অ্যাঙ্গেলটা আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে দেখা যাবে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল এটা চলার উপক্রম হয়, সেটা বলেছিলাম বিরাম কোণ। এবার ওই অ্যাঙ্গেলটা থেকে বেশি করে এটা ইনক্লাইন থাকে, তখন দেখবে এটা বস্তুটা নিচের দিকে নামবে, দেখো নেমে গেল। তাহলে এই যে নেমে গেল এর অ্যাক্সিলারেশনটা বের করতে হবে। এই নততলে একটা বস্তু রাখা আছে যার ভর হচ্ছে m, তাহলে ওয়েট হচ্ছে mg। এই অ্যাঙ্গেলটা যদি আমরা ওই বিরাম কোণের চেয়ে বেশি করা হয় তখন বস্তুটা নিচের দিকে নামবে। তাহলে mgর এইদিকে কম্পোনেন্ট এটা যদি ফাই হয়, এটা mg cos ফাই, এদিকে হচ্ছে mg sin ফাই। তাহলে এই যে অ্যাঙ্গেল, এই যে ফোর্সটার জন্য কি হবে, এই বস্তুটা নামবে, কিন্তু যখন নামছে তখন এইদিকে একটা কাইনেটিক ফ্রিকশন চলো ঘর্ষণ কাজ করছে এফ ড্যাশ, এবং এফ ড্যাশ ইকুয়াল টু মিউ ড্যাশ আর, যেটা মিউ ড্যাশ হচ্ছে চলো ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এদিকে লব্ধি বল কত হচ্ছে mg sin ফাই মাইনাস এফ ড্যাশ, আর এফ ড্যাশ মানে হচ্ছে মিউ ড্যাশ আর, এটা লব্ধি বল। আর লব্ধি বল ইকুয়াল টু হবে m ইন্টু এ। এর যে অ্যাক্সিলারেশন, এটার অ্যাক্সিলারেশন যদি এ হয় তাহলে এটা m হয়ে গেল। আর আমরা লিখতে পারি mg sin ফাই মাইনাস মিউ ড্যাশ আর মিনস এইটা হচ্ছে mg cos ফাই, mg cos ফাই ইজ ইকুয়াল টু m ইন্টু এ। তাহলে এখান থেকে m যদি কমন নিই আর m কেটে যাচ্ছে, দেয়ারফর a ইজ ইকুয়াল টু কত হবে, g sin ফাই মাইনাস মিউ ড্যাশ g cos ফাই। তাহলে এখানে আমি জিটা কমন নিতে পারি, তাহলে হয়ে গেল সাইন ফাই মাইনাস মিউ ড্যাশ কস ফাই। এটা এই যে বইটার ওয়েট হচ্ছে 1 কেজি ওয়েট, এটাকে দুটো হাত দিয়ে চাপ দেওয়া আছে। তো চাপের বল যদি 2.5 কেজি ওয়েট হয়, তাহলে এই হাত এবং বইয়ের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বের করতে হবে। এখানে এই যে হাতটা চাপ দিচ্ছে পি যদি চাপ দেয়, চাপ বল অ্যাকচুয়ালি, তাহলে এর একটা রিয়াকশন দিচ্ছে, নর্মাল রিয়াকশন। আর এবার এখানে যে ফ্রিকশনটা উপর দিয়ে হবে এফ ইকুয়াল আমরা যদি মিউ ইন্টু আর, তেমনি এক্ষেত্রেও এফ ইকুয়াল টু মিউ আর। তাহলে এইদিকে উপরে ফোর্সটা হচ্ছে 2F আর নিচে হচ্ছে ওয়েট W, তাহলে এইভাবে এটা ব্যালেন্স করছে 2F ইকুয়াল টু W। সো 2F ইকুয়াল টু 2 ইন্টু মিউ আর
is equal to W. So 2 into mu into R. R মানে হচ্ছে যে বলটা চাপ দিচ্ছে সেটা হচ্ছে 2.5, তাহলে mu equal to এটা হলো 5, so 1/5 is equal to 0.2. So today up to this one. Thank you. If you like this video, you subscribe the channel. Thank you.